আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই বিআরবি কেবলস নিবেদিত সংবাদ শিরোনাম। দীর্ঘ ৩৫ বছর পর দেশে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, আজ ভোট গ্রহণ শেষেই ফলাফল ঘোষণা। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ভারত, যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত, ইতিবাচক মন্তব্য ব্যবসায়ীদের। আসিয়ান কাপে খেলা নিয়ে সিদ্ধান্তহীনতায় বাফুফে, বড় দলের বিপক্ষে শক্তি পরীক্ষা করে নিতে আগ্রহী কোচ। এবারে বিস্তারিত। ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হতে যাচ্ছে। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে আজ ভোট দেবেন সংসদ সদস্যরা। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন চলবে ভোট গ্রহণ। দেশে সবশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে ভোট হয়। এরপর থেকে ৭ জন রাষ্ট্রপতি ক্ষমতাসীন দলের একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিরোধী দল কোনো প্রার্থী দেয়নি। এবার বিরোধী দল থেকে প্রার্থী দেওয়ায় ৩.৫ দশক পর রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হতে যাচ্ছে। এজন্য সংসদ ভবনে বসানো হয়েছে ব্যালট বাক্স। নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার। শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০ আগস্ট নির্বাচন কমিশন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে ২০ আগস্ট বৃহস্পতিবার। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের দুই শীর্ষ ও প্রবীণ রাজনীতিক। জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হয়েছেন অলি আহমদ। ১১ দলীয় ঐক্যের ৯০ জন সংসদ সদস্য থাকলেও ২/৩ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপির। এছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটা নিশ্চিত। নির্বাচনে সংসদ সদস্যদের আইডি কার্ড সাথে রাখা সহ বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। চালানো যাবে না নির্বাচনী প্রচারণা। ভোট গ্রহণ শেষ হওয়ার পরই গণনা শুরু হবে। প্রাপ্ত বৈধ ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচন কর্মকর্তা। পরে নির্বাচন কমিশন থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। লেনদেনে বাংলা কিউআর বাধ্যতামূলক করার পর গত ১ মাসে মার্চেন্ট ও গ্রাহক উভয় পক্ষের আগ্রহ ও আস্থা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেন। আর এই ব্যবস্থায় যুক্ত হয়েছে ৩৭টি ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠান। চালুর পর প্রথম ৪০ দিনেই লেনদেন হয়েছে ২,০০০ কোটি টাকার বেশি। বাংলা কিউআর নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দেখুন শেষ পর্ব। ২০২৩ সালে আন্তঃব্যাংক কোডভিত্তিক লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা চালু করে বাংলাদেশ ব্যাংক। আর গত ১ জুলাই থেকে সব প্রতিষ্ঠানের কোডভিত্তিক লেনদেন বাংলা কিউআর প্রতিস্থাপন বাধ্যতামূলক করে কেন্দ্রীয় ব্যাংক। এই নগদ টাকা প্রিন্ট করতে, স্টোর করতে, ট্রান্সপোর্ট করতে এবং এই যে পাহারা দিয়ে রাখতে, এখানেও বছরে ২০,০০০ কোটি টাকা খরচ আছে। তো সেখানে আমাদের এই কিউআর ব্যবস্থা আমাদেরকে এই টাকার ব্যবহারের থেকে, নগদ টাকার ব্যবহারের থেকে অনেকটা সরিয়ে আনবে এবং ডিজিটাল পেমেন্ট লেনদেনকে উৎসাহিত করবে। বর্তমানে ৪২টি ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের অ্যাপস ভিত্তিক লেনদেন সুবিধা রয়েছে। প্রতিটির কিউআর কোড না থাকলেও প্রতিষ্ঠানের অ্যাপে বাংলা কিউআর আইকন যুক্ত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যবস্থায় এখন পর্যন্ত যুক্ত হয়েছে ৩৭টি ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক একটা ইউনিক কিউআর জেনারেট করলো, যেই কিউআরটা স্ক্যান করে যে কোনো কাস্টমারই তার পেমেন্ট দিতে পারবে। দ্যাট ইজ রকেটের, বিকাশের, তারপর নগদের। শুধু তাই না, আপনি কোনো একটা ব্যাংকের অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন, আপনি পূবালী ব্যাংকের গ্রাহক, আপনি পূবালী ব্যাংকের অ্যাপসটা মোবাইল ওপেন করবেন, কিউআর স্ক্যান করবেন, পেমেন্ট হয়ে যাবে। এই জন্য বাংলা কিউআর দিয়েছে যে বাংলা মানে এই সারা বাংলা, এই বাংলাদেশ, এই বাংলাদেশের জন্য একটা ইউনিক কিউআর থাকবে। অপরাধমূলক লেনদেন রোধ,
রাজস্ব আয় বাড়ানো, সময়, খরচ ও ঝুঁকি কমাতে বিশ্বের অনেক দেশই ক্যাশলেস লেনদেনে চলে গেছে। কারণ হিসেবে বলা হচ্ছে এ ব্যবস্থায় কর ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। এখানে স্বচ্ছতা আছে, এখানে জবাবদিহিতা কিছু লাগতেছে না, স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, এভরিথিং উইল বি ট্রান্সপারেন্ট। ইভেন এই যে কেউ যদি বলে যে আপনি ওখানে পেমেন্ট করেছেন, ট্যাক্স দেন নেই, ভ্যাট দেন নেই, এগুলি সব রেকর্ডেড হয়ে যাচ্ছে এটাতে। আগামী 1 অক্টোবর থেকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী বাংলা কিউআর কোড দিয়ে লেনদেনে কোনো মার্চেন্ট চার্জ থাকবে না। বাংলা কিউআর কোডে দুর্বল ইন্টারনেট সংযোগ, মোবাইল ডাটার অভাব, গ্রাহক ও খুচরা বিক্রেতাদের প্রযুক্তি জ্ঞানের স্বল্পতা এবং সাইবার নিরাপত্তা ঝুঁকি বড় বাধা। এসব বাধা মোকাবেলা করে বাংলা কিউআর কোডকে সামনে এগিয়ে নিতে হবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে চান ভারতীয় ব্যবসায়ীরা। সেই লক্ষ্যে দুই দেশের মধ্যে যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, CII। এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। আগামী 2 সপ্তাহের মধ্যে এই টাস্ক ফোর্স গঠন করা হতে পারে। বর্তমানে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $12 বিলিয়ন। বাংলাদেশ থেকে রপ্তানি প্রায় $2 বিলিয়ন মতো। বিপরীতে ভারত থেকে আমদানি প্রায় $9 থেকে $10 বিলিয়ন সমপরিমাণ। এই অবস্থায় দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও গতিশীল করতে সম্প্রতি স্বাস্থ্য, প্রযুক্তি, অবকাঠামো ও সৌরশক্তি খাতে দুটি নতুন বিজনেস টু বিজনেস যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে একটি অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ ও সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা PPP উন্নয়নে এবং অন্যটি সেমিকন্ডাক্টর, গ্রিন হাইড্রোজেন, ব্যাটারি স্টোরেজ ও ডেটা সেন্টারের মতো ভবিষ্যৎমুখী শিল্পে সহযোগিতা বিষয়ক। সম্প্রতি FBCCI কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়, যা নিয়ে ইতিবাচক মনোভাব দেখান এই ব্যবসায়ী নেতা। AI ইন্ডাস্ট্রি, সেমিকন্ডাক্টর, তারা এরকম 7-8টা ইন্ডাস্ট্রির কথা বলেছেন। জ্বালানির উপর নির্ভরশীলতা তুলনামূলকভাবে অনেক কম। এরকম যদি ইনভেস্টমেন্টের খাতগুলি আমরা বের করতে পারি, তাহলেও কিন্তু আমাদের দেশি বিদেশি বিনিয়োগ আহরণ করা এবং তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা এবং সেটাকে অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, কিভাবে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে আস্থা বাড়ানো যায় সেটি নিয়েও কাজ করতে হবে। সংলাপ না বাড়াতে পারলে ব্যবসার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা কমবে না। আমরা এই টাস্কফোর্সটা ব্যুরোক্রেসির এই লাল ফিতায় প্রথমেই আটকা পড়ে যাক, সেটা আমরা চাচ্ছি না। অনেস্টলি আমরা দুই পক্ষে আলোচনা করেছি যে আমরা সরকারের কাছে এই আবেদনটা জানাবো যাতে টাস্কফোর্সটা একেবারেই B2B টাস্কফোর্স হয়। টাইম ফ্রেমটা দেওয়া একটু দূর বাট যদি এটা B2B হয় তাহলে মোটেও খুব বেশি সময় লাগবে না, 2 সপ্তাহের ভিতরেও করা সম্ভব হতে পারে। এছাড়া বাংলাদেশ ভারতের মধ্যকার বাণিজ্যে অশুল্ক বাধা, ভিসা প্রাপ্তি নিয়ে জটিলতা দূর করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে FBCCI। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। নওগাঁয় এয়ার ব্লোয়ার মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ জনপ্রিয় হয়ে উঠছে। কৃষি বিভাগের সরবরাহ করা বিনামূল্যের এই মেশিন পেয়ে সন্তুষ্ট জেলার কৃষকরা। পেঁয়াজ একটি পচনশীল সবজি, যে পেঁয়াজটি যথাযথভাবে সংরক্ষণ করা না গেলে পেঁয়াজটা অনেক সময় উৎপাদনের পরে নষ্ট হয়ে যায়, পচে যায় এবং আপৎকালীন সময়ে বাজারে এই পেঁয়াজ সংকটের কারণে পেঁয়াজ সংরক্ষণের জন্য প্রাকৃতিক উপায়ে এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজটি সংরক্ষণের পদ্ধতি বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে। পেঁয়াজ লাগাই বা আমরা লাগাই, প্রতিবারে পেঁয়াজ রাখা যায় না, কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায়। কৃষি অফিস থেকে এই মেশিনটা পাওয়ার জন্যই আমাদের মনে করো পেঁয়াজটা আমরা সংরক্ষণ করে রাখি, এখন মোটামুটি ভালো আছে। আশা করা হচ্ছে পরে ফল ভালো পাওয়া যাবে। আর এখানে প্রায় 250 মণ পেঁয়াজ আমি রাখছি, এখন পর্যন্ত আল্লাহর মধ্যে ভালো আছে। তো বর্তমানে যে বিদ্যুতের সমস্যা, এটাতে একটু প্রবলেম হচ্ছে। এটাতে নিরবচ্ছিন্ন যদি বিদ্যুৎ থাকে তাহলে আমার মনে হয় সঠিক মানের পেঁয়াজ যদি রাখা যায় তাহলে আমার মনে হয় ভালো থাকবে। এয়ার ফ্লো মেশিনে পেঁয়াজ সংরক্ষণ করে, প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ করে কৃষকেরা বাজারে যখন দাম থাকে তখন এটা বিক্রয় করে চাষিরা লাভবান হবে এবং বাজারে যে আকাশচুম্বী যে দামের একটা প্রবণতা থাকে এটা থেকে রক্ষা পাবে, ফলে ক্রেতারাও লাভবান হবে।
আমদানি নির্ভরতাও কম। কৃষকদের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে এই এয়ারফ্লো মেশিনটি যদি চাষি রয়েছেন তাদের মাঝে যদি সরবরাহ করা হয় তাহলে আগামীতে এই এয়ারফ্লো মেশিনের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে পেঁয়াজের সংরক্ষণ আরো বাড়বে। আপৎকালীন সময়ে যে পেঁয়াজ আমদানি করতে হয় সে আমদানি কম করতে হবে এবং বাজারে পেঁয়াজের সাশ্রয়ী মূল্যে যারা ক্রেতা রয়েছেন তারা পেঁয়াজটি কিনতে পারবে, এমনটি জানিয়েছেন এই এয়ারফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণকারী চাষিরা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ। খুলনায় স্বল্প সময়ের ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম ও নাজমুল ইসলাম নামের দুই যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় হত্যাকাণ্ডের ওই দুইটি ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায় বুধবার সন্ধ্যায় ৮০ বিঘা কালভার্ট এলাকায় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল মঞ্জুরুলকে লক্ষ্য করে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনার কিছুক্ষণ পরে একই এলাকায় নাজমুল নামের অপর এক তরুণকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা, যার ফলে তারও মৃত্যু হয়। হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রুম দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পুলিশ জানায় গত রাত ২টার দিকে রুম দখল নিয়ে ছাত্রদল নেতা তাশরিফ আহমেদের সঙ্গে শিবির কর্মী আকিবের বাগবিতণ্ডা হয়। এর জেরে দুই ছাত্র সংগঠনের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কলকাতায় অগ্নিকাণ্ডে মৃত আরও ২ জন বাংলাদেশের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। এ নিয়ে ৭ জন বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেল। ভয়াবহ দুই ঘটনায় ৯ জন নিহত হন। বাংলাদেশিদের মধ্যে ৪ জন কুষ্টিয়ার, ১ জন ঢাকার এবং ২ জন সাতক্ষীরার। কুষ্টিয়ার ৪ জন হলেন দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণশেষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেন। ঢাকার সাভারের যে ব্যক্তি মারা গেছেন তার নাম আহমেদ বাবু। আর সাতক্ষীরার ২ জন হলেন SM আলিমুজ্জামান ও রেবতী সরকার। আগুনের এই ঘটনায় জমির মালিককে আটক করা হলেও হোটেল মালিককে এখনও গ্রেফতার করা যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত আবাসিক হোটেলটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতার বাণিজ্যিক কাঠামোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পৃথক তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে স্থানীয় পৌরসভা। ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তেহরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশকেও ভয়াবহ অর্থনৈতিক পরিণতির হুমকি দেন তিনি। স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। পোস্টে ট্রাম্প জানান, ইরান চুক্তি করার সুযোগ হাতছাড়া করেছে, তাই এখন নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ও অবরোধের মুখোমুখি হতে হবে দেশটিকে। পাশাপাশি তেহরানের সাথে ব্যবসা বাণিজ্য বজায় রাখা কিংবা সহায়তা করা যে কোনো দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি। তবে দেশগুলোর বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। খেলার খবর। ফিফা এশিয়ান কাপে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার কাছ থেকে পাওয়া প্রস্তাবের বিপরীতে বাফুফে সম্মতি দিলেও শেষ পর্যন্ত অংশগ্রহণ করবে কিনা তা এখনও অস্পষ্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ফিফা এশিয়ান কাপ। ভারত নাম প্রত্যাহার করায় খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এরই মধ্যে বাফুফের কাছে সেপ্টেম্বর উইন্ডোর পরিকল্পনা নিয়ে জানতে চেয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি বাফুফে। লুফে নিতে পারিনি তা সেটা ঠিক না, আমরা লুফে নেই তা না, লুফে নিচ্ছি, কিন্তু এখন আমাদের পুরোপুরি সিদ্ধান্তটা আসে নাই। ফিফার আপগ্রেড তো এখন আমাদের কাছে নাই, আমরা জানাবার পর তারপর আবার ফিফা আমাদেরকে করবে।
আমরা এখনো কিছু বলি নেই, ইয়েস তো বলি নেই, ওটা তো ইসি মেম্বারদের সঙ্গে মিটিং করে তারপর থেকে এটা আমরা ইনফর্ম করব। আসিয়ান কাপে 14 দল হলেও খেলা হবে দুটি ডিভিশনে। 8 দল নিয়ে প্রিমিয়ার ডিভিশন হবে ইন্দোনেশিয়ায়, 6 দল নিয়ে চ্যালেঞ্জ ডিভিশন হংকংয়ে। প্রিমিয়ার ডিভিশনে স্বাগতিকদের সঙ্গে আছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পাকিস্তান। চূড়ান্ত হলে বাংলাদেশ এই ডিভিশনে খেলার সুযোগ পাবে। সেক্ষেত্রে এই গ্রুপে সঙ্গী হবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ওরা আমাদের চেয়ে শক্তিতে এগিয়ে। তাদের বিপক্ষে খেললে আমরা নিজেদের ভুলগুলো শনাক্ত করতে পারবো এবং শিখতে পারবো। সাফ একটি কঠিন টুর্নামেন্ট এবং বাংলাদেশ দীর্ঘ 23 বছর ধরে এটি জিততে পারেনি। এই প্রতিযোগিতার জন্য সবকিছু একদম নিখুঁত হতে হবে, তাই আসিয়ানে অংশ নিলে খুব ভালো হবে। এবারে সেপ্টেম্বর অক্টোবর ফিফা উইন্ডো মোট 16 দিনের। লম্বা এই সময়ে বাংলাদেশ ঘরের মাঠে একটি 4 জাতির টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা চালাচ্ছে। সেই সঙ্গে কাজাখস্তানে গিয়ে 3 জাতির টুর্নামেন্ট খেলার আমন্ত্রণও রয়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি। ম্যাচের 11তম মিনিটে ইন্ডিয়ানা ভাসেলের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। তবে মাত্র 10 মিনিট পর ড্যানিয়েল পিন্টারের গোলে সমতা ফেরায় মিয়ামি। এরপর 26তম মিনিটে মিয়ামিকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে 58তম মিনিটে নীল পিয়েরের গোলে আবারও সমতায় ফেরে ফিলাডেলফিয়া। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। স্পেনের লা লিগায় নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গত রাতের খেলায় মালাগাকে 2-0 গোলে হারিয়েছে তারা। ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় অ্যাটলেটিকো, যদিও খেলার প্রথমার্ধে কোনো সাফল্য পায়নি তারা। 70 মিনিটে লি কাং ইনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। 85 মিনিটে ব্যবধান বাড়ান আলেক্স বায়না। পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ালেও সাফল্য পায়নি মালাগা। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে দলটি। দীপ্ত সংবাদ শেষ করার আগে বিআরবি কেবলস নিবেদিত সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দীর্ঘ 35 বছর পর দেশে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন। আজ ভোট গ্রহণ শেষেই ফলাফল ঘোষণা। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ভারত। যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত, ইতিবাচক মন্তব্য ব্যবসায়ীদের। আসিয়ান কাপে খেলা নিয়ে সিদ্ধান্তহীনতায় বাফুফে। বড় দলের বিপক্ষে শক্তি পরীক্ষা করে নিতে আগ্রহী কোচ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।